আমি এরফে খান ফিরোজ, প্রভাষক, ঢাকা নৌবাহিনী কলেজ, ঢাকা। এমনিতে আমার আরো পরিচয় হলো বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। কিছুটা তো অবশ্যই আছি, তবে পুরোপুরি সময় দিতে পারি না, কারণ হলো পেশাগত দায়িত্বে আছি, যেন পুরোপুরি সময় দিতে পারি না। কিছু না কিছু সময় দিতেই হয়, যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম। পাশাপাশি আরো বেশি কিছুদিন সম্প্রতি 4-5 মাস আগে থেকে আরো বেশি সময় ইচ্ছা করেই দেওয়া শুরু করেছি। তার পিছনে কারণ হলো এই দুলাল ছেলেটা অনেক আগে সে একজন ড্রাইভার ছিল, আমার শ্রম সংগঠনের সাথে সে জড়িত ছিল। শ্রম সংগঠনের বিভিন্ন শ্রম সংগঠনের সাথে যেমন ধরেন ঢাকা মহানগর মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত, এবং সে বর্তমানে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বর্তমানে। এবং যখন তাকে চিনি আরো 10-15 বছর আগের থেকে, তখন সে এত বড় বড় দায়িত্বগুলি পায় নাই, শুধু আমাদের ছোট কর্মী পর্যায়ে ছিল। আমরা তখন প্রেসিডেন্ট ছিলাম ছাত্রলীগের, সে অনেক ছোট ছিল, যার কারণে এইসব দায়িত্বগুলি তখন পাইনি। এরই মাঝে আমার পড়াশোনা শেষ করে আগে যখন শিক্ষকতা আরম্ভ করলাম, এই শিক্ষকতা করতেছি 4-5 বছর হচ্ছে। এরই মাঝে ও কিছুদিন আগে 4-5 মাস আগে থেকে 5-6 মাস আগে থেকে সে আমার কাছে বারবার আসতো, কথা বলতো, এবং বিভিন্ন সময় বলতো, ভাই আমি এই সংগঠনগুলি করতেছি, এই ব্যাপারে আপনি সহযোগিতা করুন। পাশাপাশি যেহেতু একটা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, সেই রাজনৈতিক সংগঠন এখন ক্ষমতায় আছে, সেই কারণে সে তার কিছু কিছু বিষয় হয়তো সরকারের সাথে আমার যেহেতু সরকারের দল আছে, হ্যাঁ, এই কারণে সে হয়তো সহযোগিতা পাবে মনে করে আমার সাথে আরো বেশি বেশি যোগাযোগ করা শুরু করলো। এই যোগাযোগ শুরু করার প্রশ্নে সে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যে সে ছিল, সেটাও বললো। তার সভাপতি যে সেই ছেলেটা আমার বন্ধু বান্ধব। আর আমাকে সে কি হলো, এরই মাঝে ওই তাদের ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের টোটাল কমিটি বসে একদিন আমাকে তারা ওই কমিটির উপদেষ্টা বানাবো, আমি যাতে আরো সহযোগিতা করতে পারি। তা আমি উপদেষ্টা বানাবো, আমার আপনার নির্দেশনা বা গাইডলাইনে তারও সুস্থভাবে কাজ করতে পারে। এই জন্য আমাকে বললো যে ভাই আপনাকে আমরা এরকম করতে যাচ্ছি। তা আমার তেমন নাও হ্যাঁ কোনোটাই ছিল না, ওরা করে ফেলছে। স্বাভাবিক কারণে যেহেতু আমাকে একটা দায়িত্ব ওরা দিয়েছে, তা আমার তাদের দিকে কিছু না কিছু টাকা পেতে হয়। তা আমার পেশাগত কর্মকাণ্ড পরিচালনা করার ফাঁকে ফাঁকে আমি তাদেরকে সহযোগিতা করা আরম্ভ করলাম। এবং তারা এই প্রধান দায়িত্ব, ওদের দায়িত্বের মধ্যে একটা ছিল যে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের মধ্যে যে মিশুক, ওই মিশুকগুলোর মধ্যে কিছু কিছু মিশুক মডেল আউট মিশুকগুলোকে গভর্নমেন্ট ওই মিশুকগুলির যে পরিবর্তে সিএনজি রিপ্লেস না করেই মিশুকগুলিকে চালানো বন্ধ করে দেওয়া আছে। এই ড্রাইভারগুলো তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবে, এই প্রশ্ন দেখা দিয়েছে, এবং সেই জিনিসটা আমাকে তারা জানে। তা আমি বিষয়টা ভালো করে জানার চেষ্টা করলাম, এবং ওদের ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের এই মিশুকের ব্যাপারে বক্তব্যটা কি তা জানতে পারলাম। এবং জানতে পেরে দেখলাম যে হ্যাঁ, ওরা আসলে সত্যিকার অর্থে মানবিক জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে। কিরকম? ওরা নিজেরা মিশুকগুলি হয় কেউ কিনেছে এবং কেউ ভাড়া চালাচ্ছে। এই মিশুকগুলোকে রিপ্লেস অন্য একটা ভেহিকেলের মাধ্যমে এটাকে রিপ্লেস না করে ওগুলিকে বন্ধ করে দিল। তার মানে ড্রাইভারগুলি তার আর কি কাজ করবে? এইভাবে মানে খুব ক্লোজলি আপনার সাথে সে আসতো এবং নির্দেশনা নিত। হ্যাঁ, ইভেন অলসো আমি তখন এটার ব্যাপারে তাদের সাথে কাজ করা শুরু করেছি, এবং আমি জয়েন্ট কমিশনার ট্রাফিক তার কাছে আমি গিয়েছি, যে বলছি তাদের এই সমস্যার সমাধান করেন। তারা আমাকে একটা অন্য গাইডলাইন দিল, বললো যে আপনি যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন, আপনি হোম মিনিস্টারের ট্রাফিক, যেহেতু হোম মিনিস্টারের আন্ডারে আমরা পুলিশ ট্রাফিক যোগাযোগ করেন। আমি প্রক্রিয়াগতভাবে আগাতে শুরু করলাম, এবং হোম মিনিস্টার যোগাযোগ কমিউনিকেশন মিনিস্টারের সাথে এই ব্যাপারে অ্যাপ্লিকেশন লিখে রেডি করতেছি। ইন দ্য মিন টাইম সে আবার এই যে ভাষান্তের পুনর্বাসন প্রকল্প, এই ভাষান্তের পুনর্বাসন প্রকল্প প্রায় 150 বিঘা
জমি, সরকারের জমি। এই জমিতে 2003 পর্যন্ত, তাই না, 2003 পর্যন্ত বস্তি ছিল, এবং এই বস্তিতে এই জব্বার সাহেব বাস করতেন, এই বস্তিতে এই দুলাল বাস করতেন। আমিও ওই বস্তিতে করিনি, কিন্তু দুলাল যে বস্তিতে করে এটাও তাদের আন্ডারে। তো তবে এই বস্তিতে বসবাস করতো। তো এখন 2096 আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ওই বস্তি যখন আফসারুজ্জামান ছিলেন তখন মন্ত্রী, উনি এই বস্তিটাকে যখন তুলে দিতে চাইলেন, তখন এই এলাকার এই সম্পূর্ণ ঢাকা 5 এখন ঢাকা 5-এর আন্ডারে ছিল গুলশান থানা, ক্যান্টনমেন্ট থানা আর উত্তরা থানা। এই 3টা থানার মধ্যে প্রায় 7.5 লক্ষ ভোটার ছিল, এবং সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নির্বাচনী আসন ছিল ঢাকা 5, 7.5 লক্ষ ভোটার। এই 7.5 লক্ষ ভোটারের একেবারে সস্তরের ভুকানাঙ্গা মানুষের নির্ভরযোগ্য একমাত্র ঠিকানা ছিল অ্যাডভোকেট সাহেব। এবং ওই সময়ই সাহারা হাসান, এই আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তার খুব কাছের কর্মী হিসাবে পরিগণিত, এবং যার কারণে ওনাকে বিষয়গুলি আমরা জানাতাম যে না, এখানে বস্তিবাসীরা ভূমিহীন গরিব মানুষ, এরা হুট করে কোনো পুনর্বাসিত না করার পরিকল্পনা না করে ওদেরকে উঠিয়ে দিলে বিষয়টা আমাদেরও সেন্টিমেন্ট লাগে, এবং আমরা এদের কাছে জবাবদিহিতার পর্যায়ে করে যেতে চাই। আর ঠিক তখন সাহেরা আপা নিজে আইসা এখানে বিষয়টা দেখে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বিষয়টা জানানোর পরে ওনার মন্ত্রিত্ব পর্যন্ত চলে গিয়েছিল এই ভাষণটি পুনর্বাসন পদ্ধতিতে এই বস্তিটা উচ্ছেদ করার কারণে। না কোনো সরকারি ভাবে সিদ্ধান্ত না নিয়ে এদেরকে রিপ্লেস করার মতো কোনো পরিকল্পনা না করে হুট করে এই বস্তিবাসীদেরকে উঠিয়ে দেওয়ার কারণে, সরকারিভাবে নির্যাতন করার কারণে তখন আফসারুজ্জামানের মন্ত্রিত্ব পর্যন্ত চলে গেছে। এর মধ্যে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে তার পরবর্তীতে 93-এ যখন ওই দিন যখন ওই ভাষণটা প্রকল্প এটা এসে আবার পেছনে ব্যাকগ্রাউন্ডে যাবে কয়টার দিকে ওদিন আমরা ধারাবাহিকতা একটু বললেই শেষ হয়ে যাবে, একটু ধারাবাহিকতা তাও বলতে চাচ্ছি এই কারণে। এরপর থেকে যখনই এই দুলাল ভাষণের পুনর্বাসন প্রকল্পের বিষয়টা আমাকে বললো, তখন আমার এই পূর্বের কথাগুলি মনে পড়ে গেল। এই রিসেন্টলি যখন বললো, পূর্বের কথাগুলি মনে পড়ে গেলো, এই